আমি বলেছিলাম যে বাংলাদেশ এখন ভিন্ন, বাংলাদেশ এখন যে বন্ধু তার পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশ যে শক্তি সামর্থ্য অর্জন করেছে, সেই জায়গায় যুক্তরাষ্ট্রের সেই ক্ষমতা নেই। আর কারণটি হলো যে বাংলাদেশের পাশে এখন অনেক অনেক শক্তি রয়েছে। মোটামুটি ভাবে ভারত দেখলো যে আমরা একটু চীন এবং অন্যান্য রাষ্ট্রের দিকেও আমরা কিন্তু আমাদের কূটনৈতিক বিষয়টি আমরা বাড়াচ্ছি। সেই কারণে ভারত কিন্তু দুটো প্রস্তাব দিয়েছে। এক নম্বর প্রস্তাব হলো তারা তিস্তা ব্যারেজে তারা ইনভেস্টমেন্ট করতে চায়। 2 নম্বর প্রস্তাবটি যেটি হয়েছে সেটি হলো যে আমাদের যে লজিস্টিক এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার তারা আগে থেকেই আছে, এই লজিস্টিক এবং আইটি সেক্টর তারা আমাদেরকে সাপোর্ট করতে চায়। আপনারা উদ্যক্ত হবেন না, আপনারা জনগণের ডিমান্ড ফুলফিল করতে পারবেন না, আপনারা চাচ্ছেনই শুধু যে এক ধরনের বৈরিতা তৈরি করে এক ধরনের কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরিয়ে দিয়ে দেশে একটি অরাজনৈতিক, যেটি জিল্লুর ভাই কিন্তু তার ইয়েতে বলে ফেলেছেন যে আপনারা যারা বিদেশে থাকেন বা যারা আছেন তাদের অবশ্যই দেশ নিয়ে আপনাদের অনেক চিন্তা, সকল কিছু মিলে। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে মিথ্যা তথ্য আসলে মিথ্যা মানে কি, মিথ্যাটা বলা ঠিক হবে না, এটা দৃষ্টিভঙ্গির বিষয়। তো অসত্য তথ্যটি আসলে আপনাকে প্রথমে যাচাই করে নেবেন। সেই যাচাইটা যদি না হয় তাহলে আসলে আপনি আসল যে চিত্রটি সেটি আপনি নিতে পারবেন না। আর যেটি হচ্ছে যে আমাদের এটি বরাবরই আমরা দেখে এসছি যে সেটি হচ্ছে যে ভারতের একটি জুজি, এটি আপনাকেও আমি বলে রাখি যে দর্শক, এই যে আকমল হোসেন ভাই এবং যারা আরেকজন ছিলেন সুমন, উনি ভারত সম্পর্কে যে প্রশ্ন করেছেন, আমি আপনাকে জিজ্ঞেস করব যদি আপনারা আপনাদের নিকটাত্মীয়রা যদি বাংলাদেশে থাকে, আপনি আগামীকালকে সকালবেলা ভারতের এমবেসিতে যেখানে ভিসা দেওয়া হয় ওখানে একটু আপনি দাঁড়িয়ে থেকে একটু তথ্যগুলো নেবেন যে কতগুলো তারা হিমশিম খাচ্ছে, তারা বাংলাদেশের মানুষকে পাসপোর্ট 1.5 মাসও ডেলিভার করতে পারছে না, এত পরিমাণ মানুষের পাসপোর্ট সেখানে ভিড় হয়েছে। তো সোদার ওবায়দুল কাদের সাহেব যে কথাটি বলেছেন সেটি সত্য। এগুলো হইলো শিবের গীত গাওয়ার মতো আর কি, যে আপনার অসময়ে কথা বলা আর কি, যেটা আপনি নিজেই প্র্যাকটিস করবেন না সেটি আপনি বলতে যাবেন কেন। এবং এটি হইলো অপরাজনীতি আর কি, যে ভারত থাকলেই মানে এটি তখন ধর্মীয় বিষয়টি যুক্ত হয়ে যায়। আমি এগুলো আসলে ধর্মীয় আলোচনা, রিলিজিয়াস নিয়ে এগুলো আমি বলতেই চাই না। যেটি বলেছেন যে একজন দর্শকও বলছেন ধর্ম নিরপেক্ষতার বিষয় নিয়ে, আসলে হয়েছে কি যে আমরা শুধু এই জায়গাটিতে বাংলাদেশের মধ্যেই শুধু আমরা এই ধর্ম, হিন্দুত্ববাদ, মুসলমান এগুলোকে আমরা ঠিকই, উনি যে রাষ্ট্রে বসবাস করেন সেই রাষ্ট্রে যেটা আমাদের ইসলামের আতুর ঘর, সেখানেও তো এখন দেখেন যে ওই অ্যারাবসের মধ্যে তো এখন মন্দির স্থাপন হচ্ছে, অ্যারাবসের মধ্যে বিভিন্ন জাতিরা বসবাস করছে। জেদ্দায় তো আপনি বিদেশিদের হাফ প্যান্ট পরা মানে কুকুর হাতে নিয়ে হাঁটা আপনি দেখলে আপনার নিজেরই লজ্জা লাগবে। তো স্যার সেগুলো নিয়ে ওনাদের প্রশ্ন আসে না। তো এই জন্য আমি বলি যে অসত্য তথ্য না দেখে নিজেরাকে দেখতে হবে, বিচার বিশ্লেষণ করতে হবে এবং আমাদের প্রেক্ষাপটটি ভাবতে হবে যে আমরা কোন প্রেক্ষাপটে, কোন অবস্থায়, কোন বৈশ্বিক প্রেক্ষিতে এবং রাজনৈতিক যে ভূ রাজনৈতিক যে অবস্থান সেই জায়গাটি আমরা থাকছি। আমরা শুধু মানুষের মুখরোচক কথা শুনে আমরা একজন এসে মতাদর্শের ভিন্ন হয়ে গেলই ওনার কথাটি মনে হবে না উনি বোধহয় আমার কথাটি বলছেন, বিষয়টি আসলে সেটা না। এই বিবেচনা বোধটুকু আমি বলবো প্রত্যেককে জাগ্রত হতে হবে, এই বিবেচনা বোধটুকু সকলেই থাকতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমি যদি 15 বছর হিসাবেই ধরি, আমি বাকিটা বাদেই দিলাম, আগে কি হয়েছে এটাও বাদ দিলাম, এই 15 বছরে আপনি নিজের দিকে তাকান, এই 15 বছরে আপনি আপনার পরিবারের দিকে তাকান, এই 15 বছরে আপনি আপনার নিজের অবস্থান দিকে তাকান, আপনার কি কি সক্ষমতা অর্জিত হয়েছে, সেটি হলো একটি ভিন্ন বিষয়। যে জায়গাটি আসছে এটি সকলের দায়, আমি তো বলছি। তবে যে বিষয়টি হয়েছে যে আমি এটি না বললেই পারলাম না, যে জিল্লুর ভাই কি অফ হয়ে গেলেন কিনা আমি জানি না। জিল্লুর ভাই আপনাকে শ্রদ্ধা ভরে আমি বলছি যে আপনাদের ক্যামেরাটা অন করবেন প্লিজ। হ্যাঁ, যেহেতু আপনাদের সামনে যেমন মারুফ ভাইয়ের সামনে একটি টাইটেল লাগানো আছে ক্যাপ্টেইন, তার মানে আমাকে বিশ্বাস হবে যে উনি সেনাবাহিনীর একজন মানুষ, কারণ সেনাবাহিনীর মানুষের প্রতি মানুষের একটি আস্থা থাকে, একটি বিশ্বাস থাকে। তো সেই জায়গাটি কিন্তু যদি মারুফ ভাই সেই বৈশিষ্ট্যটি না দেখাতে পারে তাহলে এই আস্থাটা শুধু মারুফ ভাই না পুরো গোষ্ঠীর প্রতি গিয়ে সেটি কিন্তু পড়ে যায়। তো সেই জন্য আমি বলবো জিল্লুর ভাইকে শ্রদ্ধা রেখেই বলছি, যেহেতু আপনার সামনে একটি ব্যারিস্টার লাগানো আছে এবং আপনি যেহেতু পুলিশের একজন কর্মকর্তা ছিলেন, এই জায়গাটি একটু ভুল তথ্য হয়েছে, সেটি জনগণ বিশ্বাস করে ফেলবে। সেটি আমি বলেছি চলতি দেনা, যেটি আপনি 5.8 বিলিয়নের কথা বলেছেন, সেটি কিন্তু চলতি দেনা। এটি সহই, এটি বাদ দিয়েই এখন 13.22 পয়েন্ট যেটিকে বলা হয়েছে, এটিকে আপনি 8-এ নামিয়ে ফেলেছেন। সেখানেও কিন্তু আমাদের আরো
$4.6 বিলিয়ন, যেটিকে রাখা হয়েছে যে আমরা $1.62 বিলিয়ন গতকালকেই পরিশোধ করেছি। সেই জায়গাটিতে IMF এর যে BPM 6 ম্যানুয়াল অনুসারেই কিন্তু এটি ধরা হয়েছে। তার মানে আমি এই 5.8 বিলিয়ন যে চলতি দেনা, যেটা আপনি বললেন এবং দেবপ্রিয় ভট্টাচার্য যে এক্সাম্পল দিলেন ওনার কথা অনুসারে তথ্য দিয়েই বলছি, এবং প্রতি 2 মাস পর পর আকুর যে বিল পরিশোধ করতে হবে এটি ধরেই এই টাকাটি বাদ দিয়ে এখন ব্যয়যোগ্য, অর্থাৎ এই টাকাটির মধ্যে আর কারো হক নেই, যদি আপনি ওইভাবে বলেন যে এই টাকাটির ভিতরে আর কেউ কোনো কিছু পাবে না, সেই ব্যয়যোগ্য টাকাটি হচ্ছে $13.22 বিলিয়ন। এটি হলো সত্য। এটি আমি তো বলছি যে নেমে এসছে, আমি তো বললামই যে গত 32 মাসে টাকাটি কমে আসছে। কেন কমে আসছে সেটির এক্সাম্পল আমি দিলাম, যে আমাদের মানুষজনের ভিতরেও কিছু দেশপ্রেম জাগ্রত হতে হবে। আমরা একটু বেশি পয়সা পাওয়ার জন্য বা একটু অন্যভাবে বেনিফিটেড হওয়ার জন্য আমরা প্রপার চ্যানেলে গভর্নমেন্টকে টাকাটি না দিয়ে আমরা হুন্ডির মাধ্যমে টাকাটি আমরা প্রেরণ করছি। আবার অনেকের মধ্যে এমন শঙ্কা হয়েছে, যেরকম আমরা বলি যে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, শ্রীলঙ্কা হয়ে যাবে, আপনারা দেশে টাকা পাঠাবেন না, এই ক্যাম্পেইন পর্যন্ত বিদেশে গিয়ে রাজনীতিক নেতারা করে এসেছে। সো দ্যাট সেই জায়গাটিও আপনাকে দেখতে হবে যে এই যে আপনি বলছেন যে 1.61 করে করে প্রতি মাসে যে আমাকে ভর্তুকি দিতে হবে, এটি সত্য, কিন্তু সেই জায়গাটা নিয়ে তো কাজ করতে হবে। আপনি সেটা বলেন যে হাউ টু ইমপ্রুভ, আপনি কিভাবে ইমপ্রুভ করবেন আপনি সেটা বলবেন। আপনি জনগণকে ভীতি সঞ্চার করছেন কেন? তার মানে কি যে আপনার প্রতি আপনি নিজেই তো অবিচার করছেন। বিষয়টি হচ্ছে এই জায়গায় যে আপনি সমালোচনা করবেন, ঠিক আছে, কিন্তু সেই সমালোচনা যেন রাষ্ট্রকে ভালোর দিকে না নিয়ে যায়, সেটি হলো একটি বিষয়। এটি আমার একদম হাসিনা ব্যক্তিগত একটি মতামত বলি, নিউ নর্থ ইস্টের নিউজ সম্পর্কে, এটি আমার একেবারেই ব্যক্তিগত মতামত। অ্যাজ এ মানে বিশ্লেষক এবং গবেষক হিসাবে আমি শুধু এটি বলতে চাই। এটা আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু না বলে পারলাম না, যেহেতু জিল্লুর রহমান ভাই বলে ফেললেন যে এটি র দ্বারা নিয়ন্ত্রিত, এবং এখানে যিনি কাজ করে, এবং চন্দন নন্দীর দাদার সাথে আমার ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে কথা হয় সকল কিছু মিলে, এবং আমি তার সঙ্গে দুটো টক শো করেছি, এবং আমি ওনাকে জিজ্ঞাসা করেছি যে নন্দীরা আপনার কোনো কিছুই ফোরকাস্টিং এটি ঠিক হয়নি নির্বাচনের আগে এবং পরে। এবং বিষয়টি হচ্ছে এইটি আমরা আসলে বলতে চাচ্ছিলাম না আমি, এটি জাস্ট আমার ব্যক্তিগত বিষয়। এটি আসলে সরকারকে প্রেসার দেওয়ার জন্য একটি নিউজ করা। আপনাকে আমি বলে দিলাম আজকে, যেহেতু আপনি জানেন যে চট করে ইন্ডিয়া কিন্তু কি করেছে, যেহেতু প্রথম সফর চীন ছিল, কিন্তু আপনাকে আমি বলে রাখি যে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছিলেন, এবং চীনের সঙ্গে আমাদের তিস্তা ব্যারেজের যে একটি চুক্তি সকল কিছু মিলে হঠাৎ করেই যখন এই বিষয়টি ঘটে গেল, এবং মোটামুটি ভাবে ভারত দেখলো যে আমরা একটু চীন এবং অন্যান্য রাষ্ট্রের দিকেও আমরা কিন্তু আমাদের কূটনৈতিক বিষয়টি আমরা বাড়াচ্ছি। সেই কারণে ভারত কিন্তু দুটো প্রস্তাব দিয়েছে। 1 নম্বর প্রস্তাব হলো তারা তিস্তা ব্যারেজে তারা ইনভেস্টমেন্ট করতে চায়। 2 নম্বর প্রস্তাবটি যেটি হয়েছে সেটি হলো যে আমাদের যে লজিস্টিক এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার তার আগে থেকেই আছে, এই লজিস্টিক এবং আইটি সেক্টর তারা আমাদেরকে সাপোর্ট করতে চায়। এই জায়গাটির জন্যই তারা কিন্তু কি করলো যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, আপনি জানেন যদিও এটি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ব্যাখ্যা দিয়েছেন যে এটি তাদের পররাষ্ট্র নীতিতে এই রীতিটি রয়েছে যে নতুন একটি সরকার আসবেন, যেহেতু নির্বাচন চলছেন, জুন মাসের মাঝামাঝি সময় নতুন সরকার আসবেন, এবং প্রধানমন্ত্রীর ডেটটি রাখা হয়েছে জুন মাসের শেষের দিকে। এবং এই বিনয় বার্মা উনি কিন্তু বলেছেন যে এটি কোন রকম ব্যত্যয় ঘটবে না, যে সরকারই আসুক আমাদের এই কূটনৈতিক এটি ঠিক থাকবেন। অর্থাৎ চীন সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী ভারত সফর, এটিও একটি কিন্তু রাজনৈতিক একটি বিষয় আছে। তো সেই জায়গাগুলোতে আমাদেরকে দেখতে হবে যে আমাদের ভারত বৃহৎ প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আমাদের অনেক আমদানির একটি বিষয় নির্ভর আছে, পণ্যর উপর আমাদের অনেক কিছু নির্ভরতা আছে কিন্তু, এবং বাংলাদেশের জনগণের ঐতিহ্য, সংস্কৃতি এবং পারিবারিক সম্পর্ক কিন্তু অনেকটা। আপনি ইচ্ছা করলেই আজকে যদি 10 জন লোককে বলেন যে আপনি ওখানে কেন যাবেন, উনি কিন্তু যাবে, এই কারণে যাবে কারণ ওখানে ওর নারী পোতা আছে, অথবা ওখানে তার মা থাকেন, অথবা ওখানে তার আত্মীয় থাকেন। যে কথাটি আমরা আসলে বলতে চাই না যে আমাদের এই সাবকন্টিনেন্টালটা, এটা আমরা একই রকম আবহাওয়ায়, একই রকম পরিবেশে, একই রকম ঐতিহ্যে, একই রকম সংস্কৃতিতে আমরা কিন্তু বেড়ে উঠেছি, আমরা কিন্তু একই রকম ভাবে আমরা বড় হয়েছি। তার মানে সেই জায়গাটি সিমিলার আছে আমাদের। সেই সিমিলারিটির জায়গায় হ্যাঁ আপনি বলতে পারেন যে আমরা ভারতের প্রতি যে যে ডিপেন্ডেন্সিটা সেটি আমরা কমিয়ে ফেলতে পারি। আপনারা, আমি তো বলেছি, আমি এর আগেও বলেছি যে আপনারা, আমি স্বাগত জানাবো আজকে যদি ব্যারিস্টার জিল্লুর ভাই এখানে বলেন যে আমরা পেঁয়াজ আমদানি বন্ধ করে দিব, এই যে আমি পেঁয়াজ নিয়ে আসছি,
আমি জিল্লুর রহমান, আমি আমার উৎপাদন করছি, আমি এরকম, আমি ক্যাপ্টেন মারুফ, আমি একটি প্রতিষ্ঠান করেছি, ভারত থেকে আমরা আর ডাবর আমলা অমুক আমি করব না, আমি এখন বাংলা আমলা এখানে উৎপাদন করছি, আমি প্রথম গ্রাহক হব আপনাদের। আমি বলেছি এটি, আমি বলেছি, এখনো বলছি যে সেটি আপনারা করেন, আপনারা উদ্যোক্তা হন। এখন আপনারা উদ্যোক্ত হবেন না, আপনারা জনগণের ডিমান্ড ফুলফিল করতে পারবেন না, আপনারা চাচ্ছেনই শুধু যে এক ধরনের বৈরিতা তৈরি করে, এক ধরনের কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরিয়ে দিয়ে দেশে একটি অরাজনৈতিক, যেটি জিল্লুর ভাই কিন্তু তার ইয়েতে বলে ফেলেছেন, যে এই মানসিকতা যদি আমাদের ভিতর থাকে যে ডেমোক্রেসিক পদ্ধতি ছাড়া আপনি যে অন্য পন্থায়, যে আপনার যেহেতু প্র্যাকটিস আছে বাংলাদেশে, যেহেতু আপনার প্র্যাকটিস আছে, আপনি এই প্র্যাকটিসটা করে আপনি আজকে গণতন্ত্রের লেবাসটি গায়ে দিয়ে ফেলেছেন, সেই কারণে মননে, চিন্তায়, মানসিকতা এটি আসে যে অন্যভাবে আমরা এই সরকারকে পতন ঘটাতে পারি বা ক্ষমতার রদবদল করতে পারি। এটি কখন ঘটবে? যখন আপনার মননে সেটি থাকবে, যখন আপনি এই প্র্যাকটিসটা করবেন তখন থাকবে। ওই যে একটি কথাই বলে, যার মনে যা ফাল দিয়ে উঠে তা, অর্থাৎ হলো উনি এই জায়গাটিতেই বলতে চাচ্ছেন। তবে আমি যে জিনিসটা বলি সেটি হচ্ছে যে এগুলো থাকবেই, কূটনৈতিক প্রেসার থাকবে, রাজনৈতিক আপনার মতাদর্শের পার্থক্য থাকবে, আদর্শগত পার্থক্য থাকবে, নাহলে তো সব দলই তো একটা দল হয়ে যেত। তাহলে তো আর আপনার রিলিজিয়াসের ক্ষেত্রে তো সবাই একই ধর্মই পালন করতো। বিষয়টি ভিন্ন, এটি হচ্ছে হলো আপনার বিশ্বাসের জায়গা, এটি আপনার হচ্ছে ভাবনার জায়গা, এটি আপনার হচ্ছে চিন্তার জায়গা, এটি আপনার দৃষ্টিভঙ্গির জায়গা। তো সো দ্যাট সেই জায়গাগুলোকে আমরা এক করে ফেলতে চাই। এখন আসি হলো আপনি যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র যে এসেছেন, এটি ওনাদের স্বার্থের কারণে এসেছেন, এটাও আমি বলি, এটিও আমার ব্যক্তিগত অবজারভেশন, আমি আপনাকে বলি আজকে। সেটি হচ্ছে যে 7ই জানুয়ারি নির্বাচনের পূর্বে জেনেভা কনভেনশনের যে কূটনীতি 161 ধারার এই প্রত্যেকটি ইউরোপিয়ান ইউনিয়ন বলেন এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা বলেন, তারা এটি ভঙ্গ করেছিল। এটি আমার চেয়ে ব্যারিস্টার জিল্লুর ভাই অনেক ভালো বলতে পারবেন। কিন্তু কি হয়েছে, তখন যেভাবে একদম ল্যাংটা ভাবে তারা নেমেছিল, সেটি এখন কিন্তু আর বলছে না। কারণ কি বলছে না? কারণটি হলো যে তাদের এখানে 3টা স্বার্থ রয়েছে। সেই 3টা স্বার্থ কি যুক্তরাষ্ট্রের? সেটি হলো যে এই ভূখণ্ডে তাদের কিন্তু আধিপত্য কমে গিয়েছে। এখন বাংলাদেশের যে ব্যবসা, বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক, এবং বাংলাদেশের সাথে তারা একটি কূটনৈতিক রিলেশনশিপটা বজায় রেখে দুই দেশকে এগিয়ে নিতে চায়। কারণটি হলো তারা দেখছে যে এই বাংলাদেশের যে এখন যে বন্ধু, সেই বন্ধুর জায়গাটি যুক্তরাষ্ট্র। কিন্তু আবার আপনাকে বলি, অনেকেই এক্সাম্পল দেন যে যুক্তরাষ্ট্র অনেক কিছু করতে পারে, যুক্তরাষ্ট্র আপনার ওই আফ্রিকার এই দেশের এক্সাম্পল দেন, আফ্রিকার ওই রকম একটি দেশের এক্সাম্পল দেন, ইউরোপের একটি দেশের এক্সাম্পল দিয়েছেন যে এইরকম করেছে। আমি বলেছিলাম যে বাংলাদেশ এখন ভিন্ন, বাংলাদেশ এখন যে বন্ধু তার পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশ যে শক্তি সামর্থ্য অর্জন করেছে, সেই জায়গায় যুক্তরাষ্ট্রের সেই ক্ষমতা নেই আর। কারণটি হলো যে বাংলাদেশের পাশে এখন অনেক অনেক শক্তি রয়েছে, সেটি আফ্রিকার কোনো দেশ নয়। তো সেই জায়গায় আমি বলছি যে তাদের যে হস্তক্ষেপ, এবং এই হস্তক্ষেপটি এখন কমে এসেছে, এখন কিন্তু প্রকাশ্যে নাই, কিন্তু এখন উনি এসেছেন, উনি 3টা উদ্দেশ্য নিয়ে এসেছেন। একটি হচ্ছে আমাদের ব্যবসা, জলবায়ু পরিবর্তনে নিয়ে, হ্যাঁ, যেহেতু তাদের পররাষ্ট্রনীতিতে মানবাধিকার এবং গণতন্ত্রের বিষয়টি রয়েছে, যেটি আমার ডক্টর নাজমুল কলিমুল্লাহ স্যার ভালো বলতে পারবেন, যে তাদের পররাষ্ট্রনীতিতে যে বিষয়গুলো রয়েছে সেটি তারা দেখতে চান। বাংলাদেশের গণতন্ত্র তারা উন্নয়ন ঘটাতে চান, তারা বাংলাদেশের মানবাধিকারের উন্নয়ন ঘটাতে চান, ভালো দিক করবেন। কিন্তু সকল কি দায় একটি রাজনৈতিক দলের? সকল দায় কি শুধুমাত্র আওয়ামী লীগের? অন্য রাজনৈতিক দলের কি দায় নেই? সেই জায়গাটি ওনারা যখন বুঝতে পেরেছেন, আমি এটাও আপনাকে বলে রাখি, সেই জায়গাটি যখন আমেরিকা বুঝতে পেরেছেন যে না, আসলে আওয়ামী লীগ তো স্পেস দিতে চেয়েছিল, আওয়ামী লীগ তো বলেছিল যে তারা নির্বাচনে আসুক, সেই জায়গাটি যখন বুঝতে পেরেছেন, এই জন্য যুক্তরাষ্ট্র নীরব হয়ে গিয়েছে। এখন তাদের স্বার্থের কারণেই ডোনাল্ড লু এসেছেন, এবং এটি বাইলেটারাল যে আলোচনা, এবং সেটি যদি আপনি তার শিডিউলটাও দেখেন, সেই শিডিউলের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে এই 3 দিনের সফরে আজকে প্রথম দিনেই কিন্তু উনি সালমান এফ রহমানের বাসায় আজকে নৈশভোজ অলরেডি বোধহয় শেষ করে ফেলেছেন, এবং আগামীকালকে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে তার কিন্তু কোনো সৌজন্যতা নেই, অর্থাৎ আলোচনায় শুধু সুশীল সমাজের সাথে উনি আলোচনা করবেন। এই জায়গাটিতে আমি বলতে চাই যে ওনারা এসেছেন, এতে আমাদের যেটি ওবায়দুল কাদের সাহেবও বলেছেন যে বিরোধী দলদের হয়তোবা
শরীরের ভিতরে একটু স্পার্কিং হতে পারে, হয়তো বা একটু এনার্জি ভাব হতে পারে যেটি আসছে, কিন্তু আওয়ামী লীগের মধ্যে এ ধরনের কোনো কিছু নেই এবং সরকারও তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসেননি। তারা তাদের প্রয়োজনে শ্রীলঙ্কা থেকে নিয়ে এখানে এসেছেন, তারা কাজ করবেন এবং চলে যাবেন, এইটুকু আমি মনে করি আর কি। ধন্যবাদ। অসংখ্য